আচ্ছা, তো আগের ক্লাসে আমরা আলোচনা করছি যে এইচটিএমএল আসলে কেমন, এইচটিএমএল বলতে কি বোঝায়, এইচটিএমএল এর বেসিক যে সিনট্যাক্স সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যে আমরা এইচটিএমএল একটা কোড লিখতে গেলে আসলে কোন জিনিসগুলো আমাদের অবশ্যই থাকতে হবে, বা কোনটা ছাড়া আসলে আমরা এইচটিএমএল কোন পার্টটুকু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে, অন্য যা কিছু করি না কেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা এলিমেন্ট নিয়েও কথা বলছি গত ক্লাসে, যে আসলে এলিমেন্টগুলো কি। আমরা বলছিলাম যে এইচটিএমএল হলো এমন একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেখানে অনেকগুলো ট্যাগের সমষ্টি বা এলিমেন্টের সমষ্টি, ঠিক আছে। তো এটা কিভাবে হতে পারে, হায়ারার্কি অনুযায়ীও হতে পারে। যেমন দেখা গেল একটা ট্যাগ বা এলিমেন্টের ভিতরে আরও অনেক এলিমেন্ট বা ট্যাগ থাকতে পারে, সেটা আমরা দেখে আসছি। আজকে আমরা আরেকটা জিনিস একটু পড়ব, সেটা হলো অ্যাট্রিবিউট। তো যদি আমরা দেখি অ্যাট্রিবিউট কী জিনিস, তাহলে এখানে একটু পড়ে দেখি। HTML attributes provide additional information about HTML elements। তার মানে HTML এর যে এলিমেন্ট আছে বা ট্যাগ আছে, সেই ট্যাগ সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেয় এই অ্যাট্রিবিউট, ঠিক আছে। তাহলে আমি যদি একটু এক্সাম্পল দিই, ব্যাপারটা কেমন। আমরা বলছিলাম যে সাপোজ HTML যখন লিখতেছিলাম তখন একটা এক্সাম্পল দিয়েছিলাম না, যে সাপোজ যদি আমরা চিন্তা করি যে এটা মানুষের সাথে, তাহলে HTML এর জায়গায় যদি আমরা ম্যান লিখি তাহলে তা কি আছে, মানুষের একটা মাথা আছে, বডি আছে। তো HTML এর ভিতরেও হেড আছে, বডি আছে, তাই না। তো এই যে একটা ট্যাগ লিখলাম, সেই ট্যাগের কিছু আমরা অতিরিক্ত ইনফরমেশন দিতে পারবো কিসের মাধ্যমে, অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো যদি আমি বলি মানুষের অতিরিক্ত ইনফরমেশন কি, তাহলে আমি বললাম যে আমি একটা মানুষ, তাহলে আমি দেখা গেল ছেলে না মেয়ে, দেখা গেল আমি কতটুকু হাইট, আমার দেখা গেল চুল কতটা লম্বা, চুলের কালার কি, এগুলো আমার বিভিন্ন রকম ইনফরমেশন হইতে পারে না একটা মানুষ সম্পর্কে। তো এই অ্যাট্রিবিউটটা হলো সেরকম যে আমরা যে ট্যাগ বা এলিমেন্টগুলো ইউজ করব, সেই ট্যাগ বা এলিমেন্ট সম্পর্কে আমরা আরও কিছু ইনফরমেশন দিতে পারবো, ব্রাউজারকে জানাতে পারবো যে না, এই ট্যাগটা তো আমি ব্যবহার করতেছি, কিন্তু এই ট্যাগটা এরকম এরকম বিহেভ করবে, বা এই ট্যাগটা এইভাবে এইভাবে হবে, বা এই ট্যাগটাকে আমি এই নামে ডাকতে চাচ্ছি, আমরা নাম দিতে পারবো, আমরা তাকে বিভিন্ন রকম আরও অনেক ইনফরমেশন তার জন্য দিতে পারবো। তার মানে ব্যাপারটা কি, একটা ট্যাগ ছাড়া অ্যাট্রিবিউটের কোনো ভ্যালু নেই। ক্লিয়ার? মানে আমরা অ্যাট্রিবিউটটা অবশ্যই কোনো এলিমেন্ট বা ট্যাগের সাথে ইউজ করব, সেই ট্যাগটাকে বা এলিমেন্টটাকে আরও তার সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমরা মেইনলি অ্যাট্রিবিউটটা ইউজ করব, ঠিক আছে। বলছে অল HTML এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস। সকল HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকতে পারে এবং সেটা একাধিক থাকতে পারে, ঠিক আছে। যেমন বলতেছিলাম যে সাপোজ আমি যদি বলি আমি একটা মানুষ, তাহলে আমার হাইট থাকতে পারে, আমার ওয়েট থাকতে পারে, দেখা গেল যে আমি কতদূর পড়াশোনা করছি সেটা থাকতে পারে, দেখা গেল আমার বাসা কোথায়, আমার সেটা একটা অ্যাট্রিবিউট হইতে পারে। তাহলে আমি ওই ট্যাগটা সম্পর্কে আরও অনেক ইনফরমেশন নিতে পারি, সেটা অনেকগুলো হইতে পারে। এবং HTML এ আমরা যত ট্যাগ ইউজ করি সবার জন্য অ্যাট্রিবিউট হতে পারে, ঠিক আছে, হতেই হবে এমনও কোনো কথা নেই। আবার দেখা গেল যে না দিলেও সমস্যা, সেরকম না, কিন্তু আমাদের কাজের ধরন অনুযায়ী আমাদের লাগবে। এখন মনে করেন আপনি একটা মানুষ, তা আপনার কোনো নাম নেই, তখন হবে? আপনাকে কি আমরা ডাকতে পারবো? পারবো না। তো যদি আমি চাই যে না, আপনাকে কোনো একটা ভাবে আইডেন্টিফাই করবো, আবার যখন আমরা স্কুলে যাই তখন কি হয়, আমাদের নামটা মেন ফ্যাক্ট না, তখন ক্লাসে আমাদের সাপোজ রোল কল করে বা আমাদের রেজাল্ট আউট হয় রোলের বেসিসে, তখন রোলটা কিন্তু ওখানে ভাইটাল রোল প্লে করে, ঠিক আছে। তো ব্যাপার হলো এরকম আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিছু ইনফরমেশন যোগ করে নিই, বুঝতে পারছি? তো আমরাও এখানে তাই করব। এখানে আবার তাই বলছে যে অ্যাট্রিবিউটস প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্টস। তারপরে কি বলতেছে, অ্যাট্রিবিউটস, এখানে কিছু শর্ত বলছে যে অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। তার মানে অ্যাট্রিবিউটটা অবশ্যই স্টার্ট ট্যাগের সাথে ব্যবহার করতে হবে।
অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন স্টার ট্যাগ। স্টার ট্যাগের সাথে এটা ব্যবহার করতে হবে সব সময়, ঠিক আছে। আমরা এই যে ক্লোজ ট্যাগে এখানে এসে অ্যাট্রিবিউট দিতে পারবো না, অ্যাট্রিবিউট দিতে গেলে আমাদের এইখানে দিতে হবে। তারপর কি বলতেছে, অ্যাট্রিবিউটস ইউজুয়ালি কাম ইন নেম ভ্যালু পেয়ার্স, ঠিক আছে। তার মানে এটা একটা অ্যাট্রিবিউট লিখতে গেলে অবশ্যই কি ভ্যালু পেয়ার আকারে থাকবে, ঠিক আছে। তার মানে আমি কি অ্যাট্রিবিউটটা ব্যবহার করব আর সেই অ্যাট্রিবিউটের মান কি, ক্লিয়ার। যেমন অ্যাট্রিবিউটটা কি জিনিস আমি সেটা বলতেছি। দেখেন, একটা অ্যাট্রিবিউট আমরা পড়ে আসছি একটা ট্যাগের সাথে ব্যবহার করতে হয়, ভালো কথা। তার মানে আমি বুঝলাম যে ট্যাগ ছাড়া অ্যাট্রিবিউট ব্যবহার করা যাচ্ছে না। তো অ্যাট্রিবিউট কাজ কি করতেছে, একটা ট্যাগের আরও অনেক ইনফরমেশন দিচ্ছে যে ওই ট্যাগটা কি, কেন, কি কাজ করবে, কি বিভিন্ন রকম। আচ্ছা, আবার একটা কথা পড়ে আসলাম যে অবশ্যই সেটা স্টার ট্যাগের সাথে ব্যবহার করতে হবে, ইন ট্যাগে না, স্টার ট্যাগের সাথে। তো এই অ্যাট্রিবিউটটা লেখার একটা নিয়ম হলো ট্যাগের নাম যেটা শেষ হবে তারপরে অবশ্যই একটা স্পেস দিয়ে, মানে এটার থেকে একটু ফাঁকা করে, একটা দুইটা স্পেসও সমস্যা করে না, কিন্তু মিনিমাম একটা স্পেস দিয়ে ফাঁকা করে, না হলে তো একসাথে থাকবে, তাই না? তখন এটা ভুল হবে, এই ট্যাগটা তো বোঝা যাবে না যে আসলে কি। কিন্তু একটা স্পেস দিয়ে আমাদের আগে অ্যাট্রিবিউটের নামটা দিতে হবে। এটা হলো অ্যাট্রিবিউটের নাম, যে আমি কি অ্যাট্রিবিউট ব্যবহার করব। যেমন মানুষের ক্ষেত্রে যেমন এক্সাম্পল দিচ্ছিলাম যে মানুষটার ওয়েট কত, তাহলে সাপোজ একটা ওয়েট, এটা হলো একটা অ্যাট্রিবিউট। তো ওয়েটও আমাদের এখানেও আছে, তো আমরা সেটা দেখব। আপাতত দেখি যে এটা হচ্ছে বলতেছে HREF, তার মানে এটা হলো হাইপার রেফারেন্স, ঠিক আছে। এই ট্যাগটা দিয়ে আমরা বোঝাচ্ছি হলো যে আমরা একটা লিঙ্ক তৈরি করতে চাচ্ছি। আমরা যদি একটু দেখি এখানে, এই ট্যাগটা দিয়ে আমরা কি করি, এই ট্যাগটা দিয়ে আমরা একটা লিঙ্ক তৈরি করি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না, কোথাও ক্লিক করলে অন্য একটা সাইট ওপেন হয়। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এই জায়গাটাই W3 স্কুলসের এই যে ওয়েবসাইটটা সেটা দেখেন রান করবে। তার মানে আমাদের এটার কাজ কি, এটার কাজ হলো একটা লিঙ্ক তৈরি করা। আমরা যদি চাই আমাদের পেজ থেকে অন্য কোনো পেজের সাথে বা অন্য কোনো ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক তৈরি করব, তাহলে আমাদের এই ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, এটাকে ব্যবহার করতে হবে। মিনস অ্যাঙ্কর ট্যাগ। তো এই অ্যাঙ্কর ট্যাগটা আমাকে ব্যবহার করতে হবে। এখন সাপোজ আমি ব্যবহার করলাম, এখন এই জিনিসটা যদি আমি না দিই, তাহলে বলেন আমি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলাম, তার মানে ব্রাউজার বুঝতে পারতেছে যে এই লিঙ্কটাতে ক্লিক করলে কোথাও একটা যাবে, কিন্তু প্রশ্ন হলো কোথায় যাবে, সেটাই তো ব্যাপার, তাই না? আমি ব্রাউজারকে বোঝালাম যে এই অ্যাঙ্কর ট্যাগ যদি আমি ব্যবহার করি তাহলে এটা একটা লিঙ্ক ক্রিয়েট করবে, কোথাও একটা যাবে, হয়তো আমার ওয়েবসাইটের ভিতরে কোনো পেজ অথবা অন্য কোনো ওয়েবসাইটে যাবে। এখন ব্যাপার হলো কোন ওয়েবসাইটে যাবে। তো কোন ওয়েবসাইটে যাবে এইটা এই অ্যাঙ্কর ট্যাগের একটা এডিশনাল ইনফরমেশন না, অতিরিক্ত একটা তথ্য এই অ্যাঙ্কর ট্যাগটা সম্পর্কে যে কোথায় যাবে। তো সেজন্য আমরা কি করতেছি, অ্যাট্রিবিউট ইউজ করতেছি। সেই অ্যাট্রিবিউটটার নাম হলো HREF, হাইপার রেফারেন্স। এটা কিন্তু ফিক্সড, এটা আমরা কিন্তু ইচ্ছা মতো দিতে পারতেছি না। এটা যদি আমরা একটা বানান ভুল করতাম তাহলে দেখেন এখানে কিন্তু কাজ করতো না। দেখেন এখানে এই যে নিচের দাগটা আসে নাই, বা এটা যে একটা কালার হয়েছিল, অটো ডিফল্ট একটা কালার থাকে বেগুনি রঙের এরকম, তো সেই কালারটা দেখেন নাই, তার মানে এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এই জিনিসটা কিন্তু আমরা ইচ্ছা মতো দিই নাই। এখন যদি বলেন যে তাহলে আমরা এটা কোথার থেকে জানবো বা কি হবে, এটা আমাদের ব্যবহার করতে করতে আস্তে আস্তে দেখবেন মুখস্থ হয়ে যাবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আস্তে আস্তে লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। তার মানে এটা একটু খেয়াল করেন যে এটা কি মিন করতেছে। আমরা বলতেছি হাইপার রেফারেন্স। তো হাইপার কি জিনিস সেটা আমরা প্রথম ক্লাসেও আলোচনা করছিলাম, তাই না? যে আমরা হাইপার টেক্সট হচ্ছে HTML কি পড়ছিলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? তো হাইপার কথাটার মিনিং হলো যে একটা লিঙ্ক আপ
করা, যে একটার সাথে একটা যে জুড়ে জুড়ে থাকা, যেমন আমরা এই যে বডির ভিতরে দেখেন এটার সাথে লিখছি, তাহলে এইগুলোর এই বডিটার সাথে রিলেশন কি, এটা হলো প্যারেন্ট, এটা চাইল্ড। তো এইভাবে আমরা যে এইগুলো করে থাকি, তো এইগুলো হচ্ছে হাইপার অ্যাকচুয়ালি। তো হাইপার রেফারেন্স বলতে বোঝায় যে কোনো একটা লিঙ্ককেই বোঝায়, সহজ কথা বলতে গেলে কোনো একটা ইউআরএল, ঠিক আছে। তার মানে আমরা এই যে অ্যাঙ্করটা একটা ইউজ করলাম, সেটার আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম। তাহলে একটা সহজ কথা সেটা হলো, আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে গেলে আমাদের ট্যাগের সাথে স্পেস দিয়ে একটা নাম দিতে হবে, ট্যাগ নেম। তারপর অবশ্যই ট্যাগটা লেখার নিয়ম কি সেটা বলতেছি। তারপর অবশ্যই একটা সমান চিহ্ন দিতে হবে, তারপরে একটা ডাবল কোট দিতে হবে। ডাবল কোট সিঙ্গেল কোট দিলেও কাজ করে, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে ভ্যালু, মানে এই ট্যাগ যেটা আমি লিখলাম সেই ট্যাগটার জন্য কি ভ্যালু হবে সেটা আমাকে এখানে বলে দিতে হবে। ক্লিয়ার? এটা হলো একটা ট্যাগ লেখার নিয়ম। দেখবেন আপনি যত জায়গায় দেখেন সব জায়গায়, আমি যদি এইটা সোর্স কোডটা ওপেন করি, দেখেন এই যে লিঙ্ক, এটা ট্যাগ, তার সাথে আরেকটা দেখেন অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট কেন বুঝলাম, এই যে দেখেন হচ্ছে একটা ট্যাগের সাথে স্পেস দিয়ে একটা নাম লেখা আছে, সমান চিহ্ন আছে, ডাবল কোটেশন আছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা অ্যাট্রিবিউট। এটা হলো রিলেশন, যে এই লিঙ্কটার সাথে এটার কি রিলেশন। তারপরে এই দেখেন HREF, সে হাইপার রেফারেন্স একটা আছে, মানে এইটা কোনো একটা কিছুর সাথে লিঙ্ক করা হয়েছে, ঠিক আছে, আমরা দেখেই বুঝতে পারতেছি। দেখেন HTML ইজ ল্যাং, মানে এটা ল্যাঙ্গুয়েজ, এটা কি ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করবে সেটা বলে দিয়েছে। ইংলিশ মানে হলো হলো ইংলিশ, আর ইউএস হলো ইউনাইটেড স্টেটস। আমরা যদি এখানে চাই যে আমরা আমাদের কোনো কিছু বাংলায় লিখে দিলে আসবে, ইউনিকোড সাপোর্ট যদি দিতে চাই, বাংলা যদি করে দিতে চাই, তখন আমাদের এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হয়, BN-BD দিতে হয়, ঠিক আছে। এখানে ছোট হাতের BN আর এখানে বড় হাতের BD। আচ্ছা, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনাদের অ্যাট্রিবিউটটা দেখেন, আমরা দেখে চিনতে পারতেছি কিনা। এই দেখেন, এই যে একটা ট্যাগের নাম, সাথে একটা স্পেস দিয়ে একটা কোনো কিছু নাম লেখা আছে, তারপরে সমান চিহ্ন, ডাবল কোটেশন। তার মানে আমরা বলতে পারি এটা একটা অ্যাট্রিবিউট, এটা আরেকটা অ্যাট্রিবিউট, এটা আরেকটা অ্যাট্রিবিউট। আমরা তো পড়ে আসছি একটা ট্যাগে মাল্টিপল অ্যাট্রিবিউট হইতে পারে, তাই না? তার মানে আমরা এটা দেখেই চিনতে পারতেছি যে এগুলো একটা অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ডিজাইনের ক্ষেত্রে। আমাদের সামনে যখন কাজ করব তখন দেখবেন যে এটা আমাদের অনেক কাজে লাগতেছে। তাহলে আমরা কি শিখলাম, কিভাবে লিঙ্ক আপ করা যায় একটা পেজের সাথে একটা পেজ, বা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট কিভাবে লিঙ্ক আপ করা যায়। আমি যদি চাই, এখানে দেখেন যে এখানে ফেসবুকটা লোড হবে, তাহলে আমি রান করলাম, এখানে যদি ক্লিক করি, ফেসবুক গুগল আসলে অন্য পেজে ইন্টিগ্রেট করা যায় না, কারণ ওরা বট চেক করে, তো সরাসরি ওদের এটা ইউজ করা হচ্ছে কিনা, কিভাবে কি কোনো রোবট অ্যাক্সেস করতেছে কিনা ধরে ফেলে, এই জন্য আসে না আর কি। তবে অন্য যে কোনো সাইট আপনি দেখতে পারেন, সেগুলো চলে আসবে। আচ্ছা, তাহলে কিভাবে লিঙ্ক করতে হয় আমরা সেটা বুঝলাম। এখানে হচ্ছে আমি যে ওয়েবসাইটে যেতে চাই সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এখন এখানে আরও কিছু অ্যাট্রিবিউট আছে, দেখেন আগে যেটা ছিল আমি সেটা রাখি। ব্যাপার হলো, এটা যখন আমি দিচ্ছি তখন আমার আগের ওই লেখাটা কিন্তু নেই, মানে এই যে পেজটা ছিল সেটা কিন্তু নেই, এটা রিপ্লেস হয়ে আমার এই W3 সাইটটা চলে আসছে। কিন্তু আমি যদি চাই যে আচ্ছা, এগুলো পরেও দেখাতে পারি, যে আমার এই সাইটটা থাকবে আর ব্রাউজারে নতুন একটা ট্যাবে
ব্রাউজারের নতুন একটা ট্যাবে ওই সাইটটা ওপেন হবে, তখন আমাদেরকে এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হয়, সেটার নাম হলো টার্গেট, দিতে হয় আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, মানে একটা ব্ল্যাঙ্ক ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, দেখেন এখানে যদি আমি ক্লিক করি তো আমার এটা থেকে গেল, আবার একটা নতুন ট্যাবে W3 স্কুল ওপেন হয়েছে। ক্লিয়ার? মানে আমাদের এরকম অনেক সময় লাগতে পারে না যে আমার সাইটটা যেন না চলে যায়, এটাও থাকবে কিন্তু নতুন একটা ট্যাবে কোনো কিছু ওপেন হবে, তখন আমরা চাইলে এভাবে নতুন ট্যাবে নিয়ে যাইতে পারি। কি দিতে হবে? একটা নতুন অ্যাট্রিবিউট দিতে হবে টার্গেট, আর তার ভ্যালু হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে যে আমরা আরও ডিটেলসে দেখব, সমস্যা নেই। তো এখানে আমরা দেখি, আমরা এখন যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইমেজ। আমরা যদি চাই আমাদের কোনো ওয়েবসাইটের ভিতরে আমরা ছবি দেখাবো, তাহলে সেটা কিভাবে দেখাতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা এটা একটু ওপেন করে নিই। তো কোনো ছবি দেখাতে গেলে আমাদের ওয়েবসাইটে ব্রাউজারকে আমাদের বলতে হবে আইএমজি একটা ট্যাগ আছে ইমেজ, এই ট্যাগটা আমাদের ব্যবহার করতে হবে। তো এই ট্যাগে দেখেন আরও কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। তো আগের ট্যাগের মতোই, যে আমি ইমেজ তো দেখাতে চাচ্ছি সেটা ব্রাউজারকে বললাম, কিন্তু কোন ইমেজটা দেখাতে চাচ্ছি, মানে সেই ইমেজটা আসলে কোথায় আছে, তো সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, তার মানে এখানে সেই ইমেজের লোকেশনটা হবে এসআরসি মিনস সোর্স, সেই ইমেজের সোর্সটা কোথায়, কোথার থেকে দেখাবে। আচ্ছা, এখানে দিছে ওয়াইড আর হাইট, তার মানে এটা দৈর্ঘ্য প্রস্থটা কতটুক সেটা আমি এখানে বলে দিলাম। ঠিক আছে, এখানে দেখেন 600 পিক্সেল, এই মাপটা কিন্তু পিক্সেলে। ঠিক আছে, এই কিছু লেখে নাই মানে পিক্সেল, এখানে আমি লিখে দিলেও সমস্যা নেই। কেউ কিছু বলবেন? কিছু লেখা নেই, এটা হলো কিন্তু পিক্সেল। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে 600 পিক্সেল হাইট হয়ে গেছে আর 500 পিক্সেল ওয়াইড হয়েছে। ঠিক আছে, আর কোন ইমেজটা দেখাবে সেটা আমাকে এসআরসিতে দিতে হবে, সোর্স। ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটের ভিতরে একটা ইমেজ নিয়ে আসাও অনেক ইজি ব্যাপার, তাই না? তো যেহেতু আমরা ইমেজ নিয়ে কথা বলতেছি, তো এই ছবিটা দেখা গেল আমরা অনেকভাবে দিতে পারি, অনেকভাবে বলতে প্রধানত দুইটা ভাবে। যেমন এই ছবিটা আমার ওয়েবসাইটের ফোল্ডারের ভিতরে থাকতে পারে, একটা ব্যাপার। আবার যেটা হতে পারে যে এই লিঙ্কটা আমি অন্য কোনো ইমেজের লিঙ্ক থেকে দিতে পারি, যেমন আমি গুগল থেকে দিতে পারি, বা আমি চাচ্ছি যে এটা অন্য কোনো সার্ভারে আছে, সেই লিঙ্কটা আমি এখানে দেখাবো, আমি সেটাও করতে পারি। ঠিক আছে, তার মানে ছবিটা আমার ফোল্ডারে থাকতে পারে, অথবা বাইরের কোনো লিঙ্কে থাকতে পারে, সেখান থেকে সেই লিঙ্কটা দিয়ে দিলেও দেখাবে। ক্লিয়ার? এখানে বলতেছে অ্যাবসলিউট ইউআরএল দিতে হবে, লিঙ্কস টু অ্যান এক্সটার্নাল ইমেজ দ্যাট ইজ হোস্টেড অন অ্যানাদার ওয়েবসাইট, তার মানে আমরা বাইরের কোনো ওয়েবসাইটের ইমেজ দেখাতে চাইলে তার লিঙ্কটা দিতে হবে এইভাবে। ঠিক আছে, আমরা যদি এইটা দিয়ে দেই তা আমাদের সাইটে, তাহলে এই যে W3 স্কুলস থেকে ওদের ওয়েবসাইটে যে ছবিটা আছে সেটা দেখা যাবে। আবার রিলেটিভ ইউআরএল বলছে লিঙ্কস টু অ্যান ইমেজ দ্যাট ইজ হোস্টেড উইথিন দ্য ওয়েবসাইট, তার মানে আমাদের ওয়েবসাইটের ফোল্ডারের ভিতরে আসে এরকম ইমেজকে যদি আমরা দেখাতে চাই তাহলে কিভাবে বলতে হবে। সাপোজ এখানে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, ইমেজেস, তার ভিতরে আইএমজি গাও এই নামে একটা ছবি আছে, সেটা বলতে হবে। আচ্ছা, ওইটা নিয়ে আমরা সামনে আসতেছি। আচ্ছা,
তো এখানে আরেকটা জিনিস একটু দেখে আসি, যেহেতু এটা নিয়ে কথা বলতেছি। হাইট আর ওয়েট নিয়ে তো আমরা কথা বললাম, কি জিনিস। আচ্ছা, এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, মানে আরও ট্যাগের সাথে আমরা ইউজ করব হাইট আর ওয়েট। তাহলে হাইট আর ওয়েট দেওয়ার মানে ব্যাপারটা কি হলো, যে সেই জিনিসটা কতটুকু হাইট হবে এবং কতটুকু ওয়েট হবে এটা আমরা বলে দিতে পারি। উইথ কতটুকু হবে এবং কতটুকু হাইট হবে আমরা সেটা বলে দিতে পারি। আচ্ছা দেখেন, ইমেজের ক্ষেত্রে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করা হয় যার নাম ALT। এটার মিনিং হলো ওয়াল্টার, ঠিক আছে, এটার মিনিং হলো ওয়াল্টার। এটার কাজ কি? এটার কাজ হলো কোনো কারণে যদি এই ইমেজটা লোড না হয়, এই ইমেজটা যদি কোনো কারণে লোড না হয়, তখন এই লেখাটা দেখা যাবে। যেমন কি, সাপোজ একটা ইমেজ আছে যেটা সার্ভার থেকে পায়নি, দেখেন এখন কিন্তু এই লেখাটা আসছে আর এখানে একটা ইমেজের সিম্বল আসছে। তার মানে আমরা দেখে বুঝতে পারবো এখানে একটা ইমেজ থাকার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেই ইমেজটা লোড হয়নি। হয়তোবা সেটা আমার ইন্টারনেট কানেকশনের প্রবলেম, অথবা দেখা গেল এই যে ইউআরএলটা আমি প্রোভাইড করছি সেই ইউআরএলটা ভুল আছে, বা ওই লোকেশনে আসলে ওই ছবিটা নেই। অনেক সময় আপনারা ফেসবুকেও দেখবেন ইন্টারনেট কানেকশন স্লো থাকলে যখন পেজটা লোড না হয় তখন এরকম আসে, আর ওই ছবিতে কারা কারা আছে, কয়জন আসে, দেখা গেল নাম সহ এরকম করে দেখা যায়, তাই না? তো ওই লেখাটা কোথায় থাকে আসলে? এই যে অলটা, এই অ্যাট্রিবিউটের ভিতরে এখানে আমরা জাল দিয়ে দেব, এখানে সেই লেখাটা চলে আসবে। কোনো কারণে কখন আসবে? যদি কোনো কারণে এই ইমেজটা লোড না হয়। কিন্তু যদি একবার লোড হয়ে যায়, মনে করেন এখন তো ঠিক আছে, তাহলে ইমেজটা চলে আসবে। ক্লিয়ার? অল্টারের কাজ কি? আচ্ছা, আচ্ছা এখানে আরেকটা, হ্যাঁ বলেন। ওগুলো স্টাইল করতে হবে। সিএসএস যখন আমরা দেখব তখন দেখব যে কিভাবে আমরা শ্যাডো ট্যাডো করতে পারি, সেগুলো আমরা দেখব সব। ঠিক আছে, এখন আমরা দেখতেছি যে আমরা বললাম তো এইচটিএমএল এর কাজ কি। এইচটিএমএল এর কাজ হলো একটা বিল্ডিং ব্লক তৈরি করা, কোন জিনিসগুলো আসলে কোনটার পরে থাকবে, কি কি জিনিস কন্টেন্ট থাকবে সেটাকে ডিফাইন করার জন্য, আর কোনটার কেমন স্টাইল হবে, কোনটা কিভাবে পারফর্ম করবে, কত সুন্দর দেখতে হবে, কীরকম কি করবে, সেগুলো আমরা সিএসএস দিয়ে ঠিক করব। দেখেন এখানে আরেকটা অ্যাট্রিবিউটের কথা বলা হচ্ছে, যেটা হলো স্টাইল। তো এই স্টাইলটা কিন্তু এক প্রকার সিএসএস। সিএসএস আমরা তিনভাবে লিখতে পারি, আমরা ডিটেলসে আরও বলবো, আজকে জাস্ট শুনে রাখেন, সামনে যখন আরও সিএসএস নিয়ে কথা বলবো তখন বলবো। সিএসএস আমরা তিনভাবে ইউজ করতে পারি, একটা হলো এক্সটার্নাল, আরেকটা হলো ইন্টারনাল, আরেকটা হলো ইনলাইন। তো এই স্টাইল অ্যাট্রিবিউটে নোট করলে করতে পারেন, আমরা এই সিএসএস এর সময় আবার বলে দেব, ঠিক আছে? এখন জাস্ট সামনে আসছে তাই বলতেছি যে এটা কি জিনিস। তো এই স্টাইল অ্যাট্রিবিউটটা আসলে আমাদের সিএসএস, ঠিক আছে, সিএসএস। কিন্তু এই সিএসএসটা কতটুকু জায়গায় কাজ করবে? শুধুমাত্র এই ট্যাগটার ওপরে। এই সিএসএসটার কনটেক্সট কতটুকু হবে, কতটুকু জায়গার ওপরে সে এফেক্টেড হবে? শুধুমাত্র এই ট্যাগটার ওপরে। দেখেন এই আরও কিন্তু পি আছে, সেগুলো কিন্তু কালার হয়নি। এটা H2 আছে, সেটা কিন্তু কোনো কালার হয়নি, শুধুমাত্র এই ট্যাগের সাথে লেখা হয়েছে বলে এই ট্যাগটা কালার হয়েছে। দেখেন চাইলে আমরা অন্য কিছু লিখতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ ব্ল্যাক। দেখছেন শুধুমাত্র এটার ওপরে কাজ করতেছে। তো এটা হলো কি? এটা হলো আমাদের সেই ইনলাইন সিএসএস। বললাম যে সিএসএস তিনভাবে লেখা যায়, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল, আর একটা হলো ইনলাইন।
ইনলাইন মানে হলো যে লাইনে আমি কাজ করতেছি বা যে ট্যাগটা নিয়ে কাজ করতেছি সেখানেই আমি কিছু স্টাইল লিখে দিতে পারি। এমন অনেক সময় দরকার হয় যে এটার জন্য ছোট একটা কাজ, এই কোড সিএসএসটা আসলে অন্য কোনো কিছুর জন্য অ্যাপ্লাই হবে না, শুধু এটার জন্য, তখন সেটুকু আমরা কখনো সেই লাইনেই আমরা কাজটা করে নিতে পারি। তো এই স্টাইলটা একটা হলো সেই আমাদের ইনলাইন সিএসএস। ঠিক আছে, স্টাইল মানে হলো এটাকে আমরা কোনো স্টাইল করতে চাচ্ছি, আর এর ভিতরে যে কোডগুলো আমরা লিখি এটা হলো সরাসরি সিএসএস এর কোড। আমরা সিএসএস যখন দেখব তখন দেখব আমরা সিএসএস ফাইলে যে কোডগুলো লিখি এটা হলো সেই কোডটা। ঠিক আছে, আমি যদি চাই এটা হচ্ছে একটু ওপর নিচের থেকে বেশি ফাঁকা থাকবে, তাহলে দেখেন এরকম কাজ করতেছে। মানে আমরা সিএসএস এ যা লিখতে পারি এই স্টাইলের ভিতরে আমরা সেটাই লিখতে পারি, কিন্তু কাজ করবে শুধুমাত্র ওই ট্যাগটার উপরে। আচ্ছা, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট যেটা, সেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছি, যে ল্যাঙ্গুয়েজ আমরা ডিফাইন করে দিতে পারি যে আসলে এটা কি হবে। ঠিক আছে, এই যেমন এটা নিয়ে বলতেছিলাম যে আমরা যদি এখানে বাংলা বা ইউনিকোড দেখাতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা ক্যারেক্টার সেট বলে দিতে পারি এইচটিএমএল এ, যেটা কার্ড সেট দিয়ে বলতে হয়, CHARACT কার্ড সেট UTF-8 দিতে হয়, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা BNBD দিয়ে দিতে পারি। আরেকটা জিনিস দেখেন, কোনটা, ওটা আমরা দেখাবো, পরে দেখাবো, এমনি সামনে আসছে তাই বলে দিচ্ছি কোনটা কি জিনিস। ওটা আমরা যখন কাজ করব তখন আমরা ডিটেলসে দেখব। ওটা আর কিছু না, এইচটিএমএল এ এখানে আমরা যদি বাংলা সাপোর্ট দিতে চাই ইউনিকোড, তখন আমরা এখানে বলে দিতে পারি কার্ড সেট UTF-8, এটা হলো ইউনিকোডের ফরম্যাট। ঠিক আছে, আমরা কোনো কিছু কোথাও কোনো কিছু যদি ইউনিকোড নিয়ে আসতে চাই তখন আমাদের এই UTF-8 এ ফরম্যাটিং করতে হয়, এটা হলো ইউনিকোড সাপোর্ট। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজ বলতে পারি সাপোজ BNBD। এখন আমরা চাইলে এই লেখাটা আমরা দেখা গেল বাংলাতেও দেখাতে পারি ইজিলি। আচ্ছা, এই জিনিসটাতে সাপোর্ট করতেছে না, কারণ এই এডিটর, এই যে ব্রাউজারটা এটা দেখাচ্ছে এটাতে ভালো না, কিন্তু আমরা এই কোডটা যদি আমাদের কোডে লিখে এই ব্রাউজারে রান করি এইখানে, তখন দেখা যাবে। ঠিক আছে, আমরা যদি এটা কপি করে নিয়ে আসি আমাদের এখানে, ও আসলে আমাদের এখানে তো প্রবলেম হয়েছে, আমি তো দেখিনি। এটা শেষ হবে, এটা শেষ হবে, ঠিক আছে। মানে আমরা ইজিলি বাংলাটা, বাংলা বলতে গেলে ডিরেক্ট তো শুধু বাংলা নিয়ে কথা না, যে হচ্ছে আমরা কি বলে, এটা তো বাংলাটা কি ইউনিকোড না, ইউনিকোড ল্যাঙ্গুয়েজ, আমরা যে কোনো ইউনিকোড সাপোর্ট দিতে গেলে আমাদের এই UTF-8টা দিতে হয় কার্ড সেট। ঠিক আছে, সেটা হতে পারে আরবি, সেটা হতে পারে দেখা গেল অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, ইংলিশের বাইরে। আচ্ছা, টাইটেল দেখেন, টাইটেলটা কি কাজ করতেছে, দেখেন
যখন আমি এটার উপরে মাউস রাখতেছি তখন দেখেন এখানে একটা ছোট করে একটা পপ আপ হয়ে একটা মেসেজ আসতেছে, আই অ্যাম এ হেডার। তো এই লেখাটা কোথা থেকে আসতেছে, সেটা হলো আমরা যে ট্যাগে একটা টাইটেল সেট করে দেব সেই ট্যাগটাতে এরকম করে আসবে। যেমন মনে করেন আপনি এরকম একটা কিছু লিখছেন, সাপোজ পিএম। এখন আমরা যদি এটা রান করি তাহলে একটা মানুষের তো আসলে এটা বুঝতে কষ্টকর যে পিএম বলতে কি বোঝাচ্ছি, কিন্তু আমি একটা দেখা গেল এর যে ফুল মিনিংটা সেটা আমি সব জায়গায় বড় করে বারবার না লিখে আমি ছোট সংক্ষেপে লিখলাম, কিন্তু মানুষের তো এটা বুঝতে হবে যে এটা আসলে কি জিনিস। তো আমি এখানে লিখে দিতে পারি যে পিএম এ কি হইতে পারে, সাপোজ লিখে তো ফেললাম প্রাইম মিনিস্টার। এখন ব্যাপার হলো এই পিএম এর ওপরে সাপোজ আমি বুঝতেছি না এটা কি, পিএম এর ওপর যখন কেউ মাউস নিয়ে যাবে তখন দেখেন এখানে লেখা আসছে প্রাইম মিনিস্টার। তার মানে ব্যাপারটা হলো এটা যে আমি টাইটেলে যে লেখাটা লিখে দেব সেটা হলো আমার এইটুকু লেখার উপরে মানে এই ট্যাগটার উপরে যখন আমি মাউস নিয়ে যাব তখন এই লেখাটা ভেসে আসবে। ক্লিয়ার? তাহলে আমরা এরকম পারপাসে আমরা ওটা ব্যবহার করতে পারি। মনে করেন আমরা এখানে লিখছি যে সাপোজ W3, তা W3টা আসলে কি জিনিস সেটা তো আমি ডিরেক্ট বলতেছি না। তো W3তে মানে 3টা ডাব্লু, তাহলে আমি এটা বলতে পারি যে সাপোজ এরকম বোঝাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এটার উপরে যখন আমি নিয়ে আসলাম তখন এটা চলে আসবে। ঠিক আছে, আমরা যে জন্য দেখাতে চাই আর কি। আচ্ছা, তো এটা গুড প্র্যাকটিস কেন আর এটা কেন ব্যাড প্র্যাকটিস, সেখানে ব্যাপার হচ্ছে এখানে দেখেন কোটেশন দেওয়া আছে, যেটা আমরা বললাম যে অবশ্যই একটা অ্যাট্রিবিউট হইতে হলে সেখানে একটা দিতে হবে, কি বলে, ইকুয়াল সাইন, তারপরে হচ্ছে আমাদের একটা কোটেশন থাকবে, সিঙ্গেল কোট অথবা ডাবল কোট। তো সচরাচর আমরা ডাবল কোট দিয়ে লিখি, সিঙ্গেল কোট অনেক সময় লাগে আমাদের যখন আমরা ডেভেলপমেন্ট করতে যাই তখন লাগে, কারণ দেখা গেল আমি সাপোজ পিএইচপিতে ডেভেলপ করতেছি, তখন আমার দেখা গেল ওই আমার এরকম একটা কোটেশনের ভিতরে আমার এরকম একটা ট্যাগ বসাতে হচ্ছে। ঠিক আছে, তো তখন একটু কনফ্লিক্ট হয়ে যায়, এই জিনিসটা ও মনে করে যে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটুকু বলা যে ভুল ধরতেছে যে এটা কি জিনিস, এটা তো এখান দিয়ে শুরু হইলো এখানে শেষ হয়ে গেছে, তাই না? এটা তো একটা কনফ্লিক্ট। প্রোগ্রাম যখন এটা পড়া শুরু করবে তখন সে কি বুঝবে এই জিনিসটা এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়ে গেছে, তাহলে এগুলো কি, এজন্য ও বুঝতে পারে না। তখন আমাদের কি করতে হয়, সাপোজ বাইরে যদি ডাবল কোটেশন থাকে তখন আমরা এটা সিঙ্গেল কোট করে দিই, তখনও বুঝতে পারে আচ্ছা ঠিক আছে এখান থেকে তো এই পর্যন্ত, আর এর ভিতরে যতটুকু আছে ততটুকু আমাকে দেখাই দিতে হবে। ঠিক আছে, এইরকম পারপাসে ইউজ করা হয়। আচ্ছা দেখেন, এগুলো ব্যাড প্র্যাকটিস কেন, কারণ আমরা বলছিলাম যে আমাদের কি ভ্যালু পেয়ার আকারে ডাটা দিতে হবে, তাই না? তো এখানে দেখেন আমাদের নাই, কোটেশন নাই, আর এটা কেন, এটাও কেন ব্যাড প্র্যাকটিস, সেটা হলো আমাদের এখানে কি ভ্যালু পেয়ার আকারে দিতে হবে। তার মানে এই যে এটা একটা যদি অ্যাট্রিবিউটের নাম হয় তাহলে সমান চিহ্ন দিয়ে কোটেশনের ভিতরে আমাদের একটা ভ্যালু দিতে হবে। ঠিক আছে, আর কি আছে, তাহলে এগুলো আমরা দেখে ফেললাম। আচ্ছা, আমরা হেডিং প্যারাগ্রাফ নিয়ে পড়াশোনা করছিলাম। আচ্ছা, আমরা লিঙ্কের একটু এখানে যেটা বাকি রেখে আসছিলাম, আমরা একটু লিঙ্ক নিয়ে পড়াশোনা করি। হাইপার লিঙ্ক বলছে HTML links are hyperlink. You can click on a link and jump another document.
যেটা বললাম সেটা হলো যে আমরা অন্য একটা ডকুমেন্টে জাম্প করতে পারি, কিন্তু সেই ডকুমেন্টটা হতে পারে আমাদের ওয়েবসাইটের ভিতরে অন্য কোনো পেজ। তার মানে আমাদের মেনুগুলোও কিন্তু ওই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা। এইখানে দেখেন, এখানে মাউস নিলে লেখা আসতেছে পাইথন টিউটোরিয়াল, দেখছেন? তাহলে এটা কি দিয়ে করা বলেন তো, কে বলতে পারবে এটা কিভাবে করা? আর কেউ হয় নাই? টাইটেল ইউজ করে করা, হ্যাঁ। আর এখানে ক্লিক করলে যে অন্য একটা পেজ লোড হবে, এই জিনিসটা করা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, ঠিক আছে? তো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে আমাদের নিজেদের ওয়েবসাইটের ভিতরে অন্য পেজকেও লিঙ্ক করাতে পারি, আবার দেখা গেল বাইরের কোনো ডকুমেন্টকেও লিঙ্ক করাতে পারি। তো কিভাবে লিখতে হবে সেটা তো আমরা দেখছি, যে আমার যে লেখাটা শো করবে সেটা হলো আমার মিডলে থাকবে। কিছু বলবেন? যে লেখাটা শো করবে, হ্যাঁ রেকর্ড হচ্ছে তো। যে লেখাটা আমরা দেখতে পারবো সেটা হলো এই মিডলে থাকবে, আর আমরা যে ওয়েবসাইটে বা আমাদের যে পেজে জাম্প করতে চাচ্ছি সেই ইউআরএলটা আমাদের এইচটিএফের এই যে কোটেশনের ভিতরে দিতে হবে। এটা আমরা পড়ে আসছি। দেখেন এখানে কিভাবে আসলে দেখা যাবে, ডিফল্ট বাই ডিফল্ট এটা ডিফল্ট ভ্যালু। আমরা যদি কোনো কিছু সিএসএস দিয়ে চেঞ্জ না করি তাহলে কি হবে, বলতেছে অ্যান আনভিজিটেড লিঙ্ক ইজ আন্ডারলাইন অ্যান্ড ব্লু। তার মানে যে লিঙ্কটা আমরা ভিজিট করি নাই সেই লিঙ্কটা আন্ডারলাইন থাকবে এবং ব্লু থাকবে, এরকম থাকবে। এ ভিজিটেড লিঙ্ক ইজ আন্ডারলাইনড অ্যান্ড পার্পল। তার মানে যে লিঙ্কটা আমরা ভিজিট করে ফেললাম, মানে একবার ক্লিক করে ফেলছি, সেই লিঙ্কটা আন্ডারলাইন থাকবে কিন্তু কালারটা পার্পল হয়ে যাবে, এরকম কালার হয়ে যাবে। আমার এই যে ট্যাবের ওপরে যেরকম দেখতেছেন এরকম হয়ে যাবে। অ্যান অ্যাক্টিভ লিঙ্ক ইজ আন্ডারলাইন অ্যান্ড রেড। যে লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে সেটা আন্ডারলাইন থাকবে এবং রেড হয়ে থাকবে। তো এগুলো আমরা সিএসএসেও দেখব, যখন সিএসএস দেখব সিএসএসে এইগুলো ধরার জন্য আলাদা আলাদা প্রপার্টি আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। কোনটা ভিজিটেড লিঙ্ক কেমন কালারের হবে, আনভিজিটেড লিঙ্ক কেমন কালারের হবে সেটা আমরা দেখতে পারবো। যেমন একটা এক্সাম্পল দেখেন, দেখেন এইখানে অনেকগুলো লিঙ্ক শো করতেছে, তাই না? দেখেন এই লিঙ্কটার কালার কেমন আর এই লিঙ্কটার কালার কেমন, দেখছেন? একটু আলাদা না? এটা একটু পার্পল মানে বেগুনি কালারের মতো লাগতেছে, এটা একটু ব্লু মতো লাগতেছে না? কেন বলেন তো? গতদিন আমি আপনাদের যখন দেখাচ্ছিলাম যে আপনারা যদি একটু সার্চ করেন যে এইচটিএমএল কি, ওয়েব পেজ কি, পেয়ে যাবেন। তো তখন এই পেজটা, এই লেখাটা আমি সার্চ করে এই লিঙ্কটাতে আমি ক্লিক করছিলাম, এই জন্য দেখেন এই লিঙ্কটা অন্য পার্পল কালার হয়ে গেছে, কিন্তু এইগুলোতে আমি ক্লিক করি নাই, এই জন্য এইগুলো এখনও ব্লু হয়ে আছে। আমি যদি একটাতে ক্লিক করি, দেখেন এটাতে যদি আমি ক্লিক করি, কোনটাতে ক্লিক করলাম, দেখেন এটাও কিন্তু এগুলোর থেকে আলাদা হয়ে গেছে না? তাহলে দেখেন এগুলো আমরা হয়তো খেয়াল করি নাই আগে, কিন্তু এখন আপনারা যখন একটু সার্চ করবেন তখন দেখবেন যে আমরা যে লিঙ্কটাতে ক্লিক করি তখন এগুলো কিন্তু এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, আমরা যখন সিএসএস শিখবো সিএসএস দিয়েও আমরা কন্ট্রোল করতে পারবো। আর বাই ডিফল্ট এটা নিজে নিজেও হয়, ঠিক আছে? এখানে যেটা বলছে আর কি, যে নিজে নিজেও এই জিনিসগুলো হয়। তো আমরা চাইলে ওই কালার টালারগুলো চেঞ্জ করে দিতে পারবো। আমি যদি চাই যে যেটা ভিজিট করা হয়ে গেছে সেটা সবুজ দেখাবে, আমি সেটা করে দিতে পারবো।
আর দেখেন আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে আমি যদি অন্য ট্যাবে কোনো কিছু নিয়ে কাজ করতে চাই তখন আমাদের এই যে টার্গেট নিয়ে টার্গেট অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয়। তো এই টার্গেটের জন্য কিছু ভ্যালু আছে, বলতেছে এই যে সেলফ আন্ডারস্কোর সেলফ, এটা ডিফল্ট থাকে, তার মানে আমি কোনো কিছু দেই নাই মানে সেলফ এটা আছে। ওপেন দ্য ডকুমেন্ট ইন দ্য সেম উইন্ডো, তার মানে আমি যে পেজে আছি সেই পেজেই আরেকটা পেজ বা আরেকটা ডকুমেন্ট লোড হয়ে যাবে। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে কি হবে, নতুন উইন্ডোতে বা ট্যাবে ওই ডকুমেন্টটা ওপেন হবে, আমরা দেখছি। ওপেন দ্য ডকুমেন্ট ইন দ্য প্যারেন্ট ফ্রেম, এটা আমরা সচরাচর এইভাবে যদি পপ আপ নিয়ে কাজ করা হয় তখন বোঝা যাবে, এটা আসলে এখন বোঝা যায় না, এই প্যারেন্ট দিলেও আসলে একই কাজ করে। ওপেন দ্য ডকুমেন্ট ইন দ্য ফুল বডি অফ দ্য উইন্ডো, টপ যদি বলে দিই, এগুলো আসলে আমাদের তেমন ব্যবহার হয় না, এই দুটো আমাদের ব্যবহার হয় না। পপ আপটা নিয়ে যখন কাজ করা হয় তখন আসলে এগুলো ইউজ করা হয়। ছোটো করে একটা উইন্ডো আসে এখানে বিভিন্ন রকম, তখন ওইগুলো আলাদা ব্যবহার, আমাদের সচরাচর লাগে না। সেলফটা তো ডিফল্টই থাকে, আমাদের ব্যবহার করলে মেইনলি এটাই ব্যবহার করা হয় বেশি যদি লাগে। আচ্ছা, তো আমরা একটু আগে পড়ে আসছিলাম অ্যাবসলিউট ইউআরএল কি বলতেছে আর রিলেটিভ ইউআরএল কি বলতেছিল। অ্যাবসলিউট ইউআরএল কি ছিল, যে আমরা বাইরের কোনো অন্য কোনো ওয়েবসাইটের ডকুমেন্টকে আমরা লোড করাতে পারবো, তাই না? তো তখন আমরা সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো। আর যদি আমাদের রিলেটিভ ইউআরএলের ভিতরে মানে কি ছিল, আমাদের অন্য কোনো পেজকে দেখাতে চাই, আমি একটা পেজে আছি, আমি অন্য কোনো পেজকে দেখাতে চাচ্ছি, তখন আমি সেই পেজের এটা বলে দিতে পারবো। এখন দেখেন ব্যাপার কি, মনে করেন আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আছি, ঠিক আছে, আমার এই পেজটা মনে করেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমি যাইতে চাচ্ছি অ্যাবাউট ডট এইচটিএমএল। তো আমি একটা মেনু বানালাম এরকম, যেখানে এখানে লেখা আছে অ্যাবাউট আস, তো ওটাতে ক্লিক করলে কোন পেজে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব অ্যাবাউট ডট এইচটিএমএল। ক্লিয়ার? তাহলে ওই পেজে ক্লিক করলে আমার ওই ফোল্ডারের ভিতরে অ্যাবাউট ডট এইচটিএমএল যে পেজটা আছে সেই পেজটা ওপেন হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সেটা হলো এই ইউআরএল এর ভিতরে আমরা যদি মেইল টু তারপর একটা ক্লোন, যদি আমরা এই জিনিসটা এই প্যারামিটারটা পাস করি, দিয়ে তারপরে আমরা একটা ইমেইল দিয়ে দেই, তাহলে এইটা তখন কি হয়, এটাতে ক্লিক করলে দেখেন মেইল ওপেন হয়, বলে যে তুমি মেইল পাঠাও, এই দেখেন টুতে অলরেডি বসে গেছে ওই মেইলটা, ঠিক আছে, টুটি আমরা যে মেইলের টুতে অলরেডি এখানে বসে গেছে, ঠিক আছে। তার মানে আপনি যদি চান যে কেউ একটা বাটনে ক্লিক করলে আপনাকে মেইল করার জন্য মেইল বক্স ওপেন হোক, তার মানে আপনার ইমেলটা এখানে দিয়ে দেবেন, দিয়ে তার আগে লিখে দিতে হবে মেইল টু ক্লোন। ক্লিয়ার? বলতেছে বাটন অ্যাজ এ লিঙ্ক, এখানে যে ওয়ান ক্লিক কি জিনিস, এটা অবশ্যই একটু জাভাস্ক্রিপ্টের ভিতরে পড়ে, মানে আমরা এইচটিএমএল এর ভিতরে জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে রান করাতে পারি, ঠিক আছে। ওয়ান ক্লিকের মিনস হলো যদি এই বাটনে ক্লিক করা হয় তখন কি হবে, এই যে ডকুমেন্ট আর লোকেশনটা এগুলো এগুলো জাভাস্ক্রিপ্টের কোড, আমরা যখন সামনে জাভাস্ক্রিপ্ট দেখব তখন এগুলো বুঝতে পারবো। ক্লিয়ার? এখন স্কিপ করি আমরা, টাইটেল তো আমরা দেখছি। আচ্ছা, তাহলে এই যে জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। আচ্ছা, আমরা একটু আজকে লিস্ট নিয়ে করব, আপনারা এই যে ইগুলো একটু লিখে নিচ্ছেন তো, ইমেজ নিয়ে আমরা পড়াশোনা করছি তাই না, আমরা লিঙ্ক নিয়ে পড়াশোনা করছি, মাঝখানে কিন্তু কয়েকটা বাদ গেছে, দেখেন কালার সিএসএস এগুলো নিয়ে কিন্তু আমরা পড়ি নাই, এই জন্য বলছি যে নোট করে রাখবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ এগুলো সিএসএস এর ভিতরে পড়ে, এগুলো আমরা একটু পরে দেখব, আমরা কিন্তু এখানে অনেক কিছু স্কিপ করে গেছি। আচ্ছা, এখন একটু আমরা লিঙ্ক নিয়ে কথা বলি, ওই লিস্ট।
দেখেন আমাদের HTML এর দুই ধরনের লিস্ট তৈরি করতে পারা যায়। লিস্ট কি জিনিস তো বুঝতে পারতেছেন, এরকম লিস্ট, এরকম লিস্ট। তো আমাদের HTML এ দুই ধরনের লিস্ট তৈরি করা যায়, যেটা একটাকে বলে আনঅর্ডার লিস্ট, একটাকে বলে অর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টটা কীরকম, যে লিস্টটা আর কি কোনো অর্ডারে সাজানো থাকে না। যেমন এটা দেখে আসলে বোঝা যাচ্ছে না যেখানে কয়টা আছে বা এটা কত নম্বর কি বোঝা যাচ্ছে না, ঠিক আছে। নিজেরা বোঝা ছাড়া এমনি দেখে বোঝার উপায় নেই। কিন্তু এটা দেখেন, এটা নাম্বার অনুযায়ী হোক, ABCD করে হোক, বা রোমান সংখ্যা 1 2 3 করে হোক, এগুলো যদি বোঝা যায় তখন এটাকে আমরা বলবো অর্ডার লিস্ট। ক্লিয়ার? তো একটা আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য আমাদের একটা ট্যাগ আছে যেটার নাম হলো UL। কে জয়েন করলো? আচ্ছা, দেখেন আমরা একটু লিখি। আমাদের যদি একটা আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে UL, তার মানে কি আনঅর্ডার লিস্ট। তো প্রত্যেকটা UL এর ভিতরে আমরা যে একটা আইটেম দেখাতে চাচ্ছি, যেমন একটু জিনিসটা বোঝেন। আমি বললাম একটা আনঅর্ডার লিস্ট তৈরি করব, তার মানে এরকম একটা কিছু বানাবো। কিন্তু এই আনঅর্ডার লিস্টের ভিতরে প্রত্যেকটা এই যে একটা আইটেম, মানে কি কি আইটেম আছে আমার, সেই জিনিসগুলো বলতে হবে না? বলতে হবে তো, তাই না? তার মানে আমি বললাম, ব্রাউজারকে বললাম যে আমি একটা আনঅর্ডার লিস্ট বানাতে চাচ্ছি, তা সেই লিস্টগুলো কি কি সেটার জন্য আমাকে একটা ট্যাগ ইউজ করতে হয় যার নাম LI, তার মানে লিস্ট আইটেম। ক্লিয়ার? এটা আমি যত ইচ্ছা তত দেব। ঠিক আছে, আমার যতগুলো দরকার ততগুলো আমি নেব। কিন্তু এইগুলো কিভাবে আসবে সেটা হলো এরকম আমার বুলেট আকারে আসবে। আমি যদি একটু রান করে দেখাই। আচ্ছা, আসলে এটা কোথায় ছিল? আচ্ছা, দেখেন এরকম করে চলে আসছে। তো আমরা চাইলে এই যে গোল যেটা আসতেছে এইটা ছাড়াও আমরা আরও কয়েকটা স্টাইল করতে পারি। সেটার জন্য আমাদেরকে এই UL এর সাথে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয় যার নাম টাইপ। ঠিক আছে, তো এই টাইপে ডিফল্ট এটার নাম হলো ডিস্ক, DISC। আমরা যদি চাই যে এটা হচ্ছে সার্কেল হবে, তাহলে দেখেন এটা সার্কেল হয়ে গেছে। আমি যদি চাই যে এটা স্কোয়ার হবে, তাহলে এটা বলে দিতে পারি যে স্কোয়ার। ঠিক আছে, আর যদি আমি চাই একটা কি বলে অর্ডার লিস্ট বানাতে, মানে 1 2 3 বা কোনো একটা ইন্ডিকেশন থাকবে, তাহলে সিম্পল এই জিনিসটাকে কপি করে আমি এটা কি করে দেব, OL করে দেব, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, আর অর্ডার লিস্ট হইলেও সেই লিস্টের ভিতরে তো আমার এটা করে আইটেম থাকতে হবে, তাই না? তো এগুলো সেম থাকবে, কিন্তু আসলে এই টাইপটা এরকম হবে না। দেখেন, আমি যদি কোনো কিছু না বলে দিই ডিফল্ট 1 2 3 আসে। আমি চাচ্ছি ABCD করে দেখাবে, তখন আমি এখানে A দিয়ে দিলাম, টাইপ A। দেখেন এখন ABCD করে আসবে। ঠিক আছে, বড় হাতের ABCD দিলে বড় হাতের ABCD আসবে। আমি যদি চাই যে রোমান সংখ্যা 1 2 3 করে আসবে, এজন্য I দিয়ে দিলাম।
তাহলে দেখেন রোমান সংখ্যা অনুযায়ী চলে আসছে 1 2 3 ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। এই যে আইটেমগুলো দেখতেছেন, এরকম যদি আমি কোনো কিছু বানাতে চাই, এইগুলো লিস্ট আইটেম দিয়ে বানাতে হয় ইউএলএলআই দিয়ে, বা এরকম মেনু বানানোর সময় আমাদের ইউএলএলআই লাগে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা আমাদের আছে, আরেক ধরনের লিস্টিং সিস্টেম আছে যেটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট। তো এইগুলো আসলে আমাদের সচরাচর ব্যবহার করা হয় না, ঠিক আছে। ডেসক্রিপশন লিস্ট আমাদের তেমন ব্যবহার হয় না। আচ্ছা, এই ছিল। আর কি বলবো, লিঙ্ক ইমেজ, এগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলছি। আর আরেকটা জিনিস আজকে একটু অল্প বলে দিব, জাস্ট দেখার জন্য, আপনারা একটু প্র্যাকটিস করে আসবেন। আমি আগামী দিন আবার আলোচনা করব এটা নিয়ে, সেটা হলো টেবল। কেন আলোচনা করব? ব্যাপারটা হলো টেবিলটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার HTML-এ, আমার কাছে অন্তত তাই মনে হয়। মানে এই লিস্ট, টেবিল, ফর্ম, এই জিনিসগুলো খুব ব্যবহার হয় একটা ডিজাইনে। তো এই জন্য আমি একটু বলে দিচ্ছি, আপনারা আগামী দিন আবার দেখাবো, একটু প্র্যাকটিস করবেন। এটা টেবিল বানাতে গেলে আমাদের একটা ট্যাগ আছে যেটার নাম হলো টেবিল, ঠিক আছে। আমি বললাম একটা টেবিল বানাবো। এখন একটা টেবিল বানাতে গেলে আমাকে কি করতে হবে দেখেন তো, এই জিনিসটা একটু খেয়াল করেন। এটা যদি আমি তৈরি করতে চাই, তাহলে এখানে কি কি আছে, এই বরাবর এটাকে কি বলে বলেন তো? এই বরাবর এটা কোম্পানি বলে। এই বরাবর সব ডাটাকে কি বলে? রো বলে। যেটা আমার এই যে হরিজোনাল লাইন বরাবর, এটাকে বলে রো। আর যেটা ভার্টিক্যালি আছে সেটাকে বলে কলাম, ঠিক আছে। এই যে উপর থেকে নিচে, এই যেটা এই একটা, এই একটা, এই একটা, কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, আনমিউট করেন একটু, কোম্পানি, কন্ট্রাক্ট, কান্ট্রি, এইগুলো হলো আমাদের কলাম। আর আমাদের এই হরিজোনাল লাইন বরাবর যেগুলো থাকে সেগুলোকে বলে রো। তো ব্যাপার হলো একটা টেবিল বানাতে গেলে আমাদের চিন্তা করতে হবে যে আগে রো আসছে নাকি কলাম আসছে, এটা জানাটা একটু জরুরি। কেন? সেটা হলো যে আমি বলে দিচ্ছি, আপনাদের বলার জন্য আমি ওয়েট করতেছি না। ব্যাপারটা হলো যে আগে একটা রো ছাড়া একটা কলাম তৈরি হওয়া আসলে সম্ভব না। কেন যদি বলি, সেটা যদি এটা একটু একটা বিল্ডিংয়ের সাথে কম্পেয়ার করেন, তাহলে দেখেন, আপনি মনে করেন প্রথম তলায় আছেন, তো আপনি এই 3 তলার উপরে যে এটাকে বানাতে পারবেন, বা এইটা কি এরকম করে এখানে যাই এসে কিছু করতে পারবেন না। তাহলে পরের আপনার ছাদটা ঢালাই করতে হবে, তার উপরে না আপনি এখানে রুম বানাতে পারবেন, তাই না? ব্যাপারটা তো এরকম। তো এই বরাবর মনে করেন আমাদের ছাদ আছে, হ্যাঁ, তো তারপরে আপনি কিছু বানাবেন। তো ব্যাপারটা হলো এরকম, টেবিলের ক্ষেত্রে আমাদের আগে রোটা নিয়ে আসতে হবে। তো রোর ভিতরে আমাদের কতগুলো কলাম আছে সেটা হিসাব করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি একটা টেবিল বানাতে চাই, তো আমাদের বলতে হবে টেবিল ট্যাগ দিতে হবে। তো তার ভিতরে আমাদের রো বানাতে হবে। তো রো দেওয়ার জন্য TR, টেবিল রো, ঠিক আছে। তো রো তো বানালাম। এখন একটা রোর ভিতরে কয়টা কলাম আছে, যদি আমি এইটার কথা চিন্তা করি, এখানে কয়টা কলাম আছে? 3টা। একটার নাম কোম্পানি, একটা কন্ট্যাক্ট, একটা কান্ট্রি, তাই তো? 1 2 3, তার মানে এখানে 3টা কলাম থাকবে। তো এই কলামটা আসলে কি? একটা ডাটা না? এই কলামগুলো আসলে অন্য তো কিছু না। কলাম মানে মনে করেন এই একটা করে খোপ, এখান থেকে এই পর্যন্ত। তো এই যে একটা বক্স, এই বক্সের ভিতরে আসলে কি? ডাটা না? তাহলে আমরা এই কলামটাকে বলবো TD, মানে টেবিল ডাটা। ক্লিয়ার? প্রথমটার নাম কোম্পানি,
তারপরটা কি ছিল জানি, কন্ট্যাক্ট কান্ট্রি। আমরা এটাকে কন্ট্যাক্ট, এটা হলো কান্ট্রি, ঠিক আছে। এখন আমরা যদি একটু রান করি, দেখেন ই করে চলে আসছে, ঠিক আছে। এটা একটা রোতে চলে আসছে। এখন ব্যাপার হলো আমার তো আরও অনেক রো আছে ডাটার জন্য, তাই না? ডাটার জন্য আরও অনেক রো আছে, তাহলে কি করতে হবে, আমাকে এরকম আরেকটা রো নিতে হবে। যতগুলো ডাটা থাকবে ততগুলো আমার এরকম রো তৈরি হবে। ক্লিয়ার সবাই? এটা আমি জাস্ট বোঝার জন্য ই করে রাখলাম। যতগুলো আমার ডাটা থাকবে ততগুলো ওই রোগুলো বাড়তে থাকবে, আর প্রত্যেকটা রো এর কলামগুলো সেম থাকবে। এটা কোনটা কোন রো এর বোঝার জন্য আমি একটু ই করে দিলাম। দেখেন নম্বর 1, নম্বর 1, নম্বর 1, ঠিক আছে। এখানে দেখেন সবগুলো 2 চলে আসছে, তাই না? তাহলে হচ্ছে ব্যাপারটা বোঝাতে পারছি। এরকম করে আমাদের যতগুলো ডেটা থাকবে ততগুলো আমাদের রো বাড়াতে হবে। যেমন আমি এই টেবিলটার কথাই যদি বলি, তাহলে এটা হলো প্রথম একটা রো, তারপরে 1 2টা 3, আমি ওইটা ডিরেক্ট এখন দেখাই নেই। ব্যাপার হলো যদি আমরা প্রথমে যেটা, সেটা তো আমরা, এটা তো আমাদের শুধু ডেটা না, এটা তো আমাদের কনস্ট্যান্ট ফিক্স থাকে। আমাদের রিপিট হয় কোনগুলো ডাটার জন্য, এইগুলো, তাই না? প্রথমটা তো ফিক্স থাকে, তো সেটা চাইলে আমরা টিএইচ বলতে পারি। টিডির জায়গায় আমরা এটাকে টিএইচ বলতে পারি, তার মানে টেবিল হেডিং, ঠিক আছে। তো টিএইচ যদি বলি তাহলে ব্যাপারটা কি হয় সেটা হলো, দেখেন একটু সেন্টার্ড হয় আর একটু বোল্ড হয়ে যায়, মাঝখানে আসে আর বড় হয়ে থাকে। এখন এটা বোঝা যাচ্ছে না কেন টেবিলের মতো, সেটা হলো আমি এখানে বলতে চাইলে আমারটার অ্যাট্রিবিউট ইউজ করতে হয় বর্ডার, সাপোজ 1 মানে হলো 1 পিক্সেল, তো আমি 1 পিক্সেল করে একটা বর্ডার দেখাইতে চাই চারিপাশে, তাহলে দেখেন এরকম করে চলে আসে। এখন বোঝা যাচ্ছে এটা সেন্টার, এটা সেন্টার হয়েছে, আর একটু দেখেন বড় হয়ে গেছে, বেশি কালো, বোল্ড হয়ে গেছে আর কি। তো আমরা টিএইচ দিলে এরকম হয়ে যায়। এটা তো আমাদের চেঞ্জ হয় না, আমাদের চেঞ্জ হয় কোনগুলো, প্রত্যেকটা ডাটার জন্য এই পরের টিআরগুলো চেঞ্জ হয়। এই জন্য আমরা চাইলে প্রথমটা এরকম করে দিতে পারি টিএইচ। তো আপনারা টেবিল নিয়ে একটু পড়াশোনা করবেন, আমি সামনে আরও অনেক রকম বলবো। তারপর নেস্টেড টেবিল কিভাবে তৈরি করতে হয়, একটা টেবিলের ভিতরে একটা টেবিল, সেগুলো নিয়ে বলবো, ঠিক আছে। তারপরে আমরা বিভিন্ন ধরনের টেবিল ডিজাইনের কিছু দেখব, যে আমাদের টেবিল সাপোজ যদি এরকম থাকে, কি বলে, এখন তো আঁকে দেখাবো, কখন দেরি হয়ে গেল। আচ্ছা, আপনারা টেবিলটা বানানো আগে দেখে আসেন, তারপর আমি দেখাবো। সাপোজ এটা যদি মনে করেন এইটা থাকতো না, এই দুইটা যদি একসাথে থাকতো, মানে এখানে 3টা করে কলাম না, যদি সেকেন্ড রোতে 2টা কলাম থাকতো, তাহলে আমি কি করতাম, এই দুটো কলামকে আমি কিভাবে মার্জ করব। আবার চাইলে আমি এইটার এই নিচের এইটা, এই 2টা রোকে যদি মার্জ করতে চাই তখন কি করতাম, এগুলো আমরা দেখব, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনাদের কাজ হবে যে এই টেবিল পর্যন্ত যেগুলো একটু দেখালাম সেগুলো নিজেরা প্র্যাকটিস করে দেখা, ঠিক আছে।